নমস্কার, এসে গেছি লাইভে। কেউ কি আছো? পোস্টটা কি অ্যাপ্রুভড? বুঝতে পারছি না। অ্যাপ্রুভড। অরিত্র দত্ত ওয়েলকাম, বিনীতা ভট্টাচার্য লাহিরি ওয়েলকাম, সঙ্গমিত্রা হ্যালো। আজকে তোমার পাঠানো ঘটনাগুলোও বলবো। আমার কথাবার্তা ক্লিয়ার তো? আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে? দেখা তো যাচ্ছে, বুঝতে পারছি। আমার কথা ক্লিয়ার? আমি এটা সাউন্ডটা বাড়াতে পারছি না, তাহলে আমারই অসুবিধা হবে। সব শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কয়েকজন আসুন, তারপরে আমি শুরু করে দিচ্ছি, ঠিক আছে? সবাইকে নমস্কার জানাই। পরে আপনারা এই সময় অনেকেই আসতে পারেন না, আমিও সব লাইভে উপস্থিত থাকতে পারি না, পরে ইউটিউবে শুনে নিই। এই সময়টা তো একটু ব্যস্ততার সময়, আমি বুঝতে পারছি। সবার ডিনারের সময় অনেকেরই। তো আমি মধুমিতা সেনগুপ্ত, আমি কিছু ঘটনা এবং কিছু গল্প নিয়ে এসেছি। গল্প বলতে যেটা শোনা আর কি, সেই হিসাবে আমি গল্প বলছি। পাপিয়া বন্দ্যোপাধ্যায়, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুচরিতা এসে গেছে, ও থ্যাংক ইউ ওয়েলকাম। আমি শুরু করে দেবো আজকে, হ্যাঁ, বেশি দেরি করব না। আচ্ছা, থ্যাংক ইউ। আজকে মানে একজন লিখেছেন আমাকে, মেসেঞ্জারে লিখেছেন। তিনি আমার বন্ধুবৃত্তে নেই, কিন্তু এখানে উনি মাঝে মাঝেই শোনেন আর কি, যতটা পারেন লাইভ শোনেন। তো উনি একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স বলেছেন, এবং আমি বলেছি বাপরে, এটা তো মারাত্মক। কারণ উনি যেটা জানিয়েছেন, আমি নাম বলবো না অবশ্যই, কারণ তিনি এখানে সপরিবারে দেখেন। সব জায়গায় সবার নামটা বলাটা ঠিক নয়। তো তিনি যেটা বলেছেন সেটা কিন্তু খুব সাংঘাতিক লেগেছে আমার। সেটা হচ্ছে যে এর আগের যে লাস্ট যেটা আমার লাইফ ছিল, সেটা ডেটটা আমি ভুলে গেছি। যাই হোক, তো সেটাতে না উনি রাত্রিবেলা ট্রেনে ট্রাভেল করছিলেন, তো শুয়ে আছেন। উনি মহিলা, হ্যাঁ, উনি শুয়ে আছেন, মিডল বার্থে শুয়েছিলেন। তো চোখ বন্ধ করে, এটা মানে যা হয় সবাই কানের মধ্যে গুজে নিয়ে ব্যাস সবাই শুনতে থাকে রাত্রেবেলা। তা উনিও রাত্রেবেলা এরকম শুনছেন আমার ইয়েটা। তো হঠাৎই ওনার মনে হয়েছে মাথার কাছে, সবাই কিন্তু তখনও শোয়নি, মানে ওনাদের যে জায়গাটা আর কি, ওই 6জন কি 8জনের যে ব্যাপারটা থাকে আর কি,
এদিকে 3 এদিকে 3, এরা কিন্তু সবাই শুয়ে পড়েছে। তখন তো 10টা বেজে গেছে, 10:30 10:30 হবে। তো সেখানে উনি তো শুনছেন, তো শুনতে শুনতে এরকম উনি একাই মানে চাকরি সূত্রে বাইরে গেছিলেন আর কি। তো তখন যাচ্ছিলেন, তো হঠাৎই ওনার মনে হয়েছে, কিন্তু ওনার ওই 2-1টা সিট পরেই আর কি সেখানে কিন্তু আলো ঠালো জ্বলছে, অনেকে খাচ্ছে, কথা আসছে, মানে সবাই যে ঘুমিয়ে পড়েছে তা কিন্তু না, 10:30টার সময় সবাই তো ঘুমিয়ে পড়ে না। তো যাই হোক, তো এবার যেটা হয়েছে, উনি ওরকম শুনতে শুনতে হঠাৎই ওনার মনে হয়েছে যে ওনার পায়ের কাছে কেউ দাঁড়িয়ে আছে, যে প্যাসেজটা মাঝখানে হাঁটার যে জায়গাটা সেদিকে উনি পা দিয়েছেন আর জানলার দিকে মাথা দিয়েছেন, মেয়েদের পক্ষে সেটাই সেফ। তো সেইখানে উনি যখন ওনার হঠাৎই মনে হয়েছে যে এখন তো খুব বেশি গায়ে চাপাটা পারি না, পা দুটো বার করা, মানে অনেকেই থাকে পা দেখবেন ঢেকে রাখতে পারে না, আমার আবার পা না ঢাকলে আমার মনে হয় যে আমার ঠান্ডাটা কমছেই না। তা উনি একটা হালকা এরকম বেডশিট নিয়ে গেছেন, সেটা দিয়ে এরকম ঢাকা দিয়েছেন আর কি, কিন্তু পাটা ঢাকা নয়। তা হঠাৎই ওনার মনে হয়েছে পায়ের উপরে পুরো মানে খুব জোরে কেউ একটা দীর্ঘশ্বাস, এবং সেটা গরম কেউ ছেড়েছে পায়ের উপর। তো ওনার চট করে ওনার চোখ খুলে গেছে, খুলে গিয়ে এবার উনি দেখছেন কেউ নেই, উনি শটান উঠে বসেছেন, মহিলা তো শটান উঠে বসেছেন, এত বড় সাহস কেড়ে পায়ের মধ্যে এসে দীর্ঘশ্বাস ফেলছে, ইয়ার কি হচ্ছে। উনি দেখছেন সবাই ওই ওনার এপাশ ওপাশ সব কটা জায়গাতেই কিন্তু সবাই ঘুমন্ত, আর ওরকমভাবে চলন্ত ট্রেনের মধ্যে লাফিয়ে কেউ সিটে বসে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়তে পারে না, এটা বা কোনো, উনি তো সঙ্গে সঙ্গেই তাকিয়েছেন, ওনার পায়ের মধ্যে হয়েছে, সঙ্গে তাকিয়েছেন এবং বলেছে, দিদি সারা রাতে তারপরে আমি আর ঘুমোতে পারিনি। আমি বললাম খুব খুব স্বাভাবিক, আপনি রাতে ট্রাভেল করার সময় আর দরকার নেই, আপনি হয়তো ওটা করছিলেন, শুনছিলেন, তখন হয়তো ওই ট্রেনের ভেতরে কিছু একটা চলে এসেছিল আর কি, যে কি শুনছে বা কি, তখন উনি আমাকে বলতে পারেননি যে উনি কোন ঘটনাটা শুনছিলেন আর কি, ওনার পুরো ব্যাপারটা ঘেঁটে গেছে। তারপর উনি বন্ধ করে তারপরে কিছুক্ষণ বাদে ওনার মাকে ফোন করে, মা আমি এরকম ভয় পেয়েছি, মা বলেছেন ঠিক আছে হনুমান চল্লিশা শোন, ইত্যাদি ইত্যাদি এরকম। আচ্ছা আচ্ছা, 17 তারিখ না রে বাবু? আচ্ছা 17 তারিখ, আচ্ছা তাহলে ওই 17 তারিখে উনি ট্রাভেল করছিলেন আর কি, একটা জায়গায় যাচ্ছিলেন। তো আমি জানি না তুমি এখন এটা দেখছো কি না, মনে হয় তুমি দেখছো না, না এখন এখন নেই সে, যাই হোক। ওয়েলকাম সুলগ্না। ওই তো এটা এক একজনের এক এক রকম ধারণ, মানে এক একটা ধরন আর কি, এক একজনের এক একটা ব্যাপার, যে কেউ পা ঢেকে শুতে পছন্দ করে, আবার কেউ একদম পা একদম ঢাকতেই পারে না, অনেকেই আছে আমার বাড়িতেও, অনেকেই আছেন যারা পা কিছুতেই ঢাকেন না আর কি, পা দুটো খুলে রাখতে হবে। আমার পুরো উল্টো, পাটাই আগে, আমার হাত পা দুটোই ভীষণ আগে ঠান্ডা হয়ে যায়, মরার মতো হয়ে যায়। হ্যাঁ সেটাই, সে শুনছিল ঠিকই, বাপরে ট্রেনে কেউ যাই হোক, আমি বললাম যে প্লিজ আর রাত্রেবেলা একা ট্রাভেল করলে আপনি এসব শুনবেন না, দরকার নেই বাবা, কে আমার পায়ের মধ্যে এসে দীর্ঘশ্বাস ছাড়তে গেছে, বাপরে রক্ষা করো। যাই হোক, আমরা হাসছি, কিন্তু যার এক্সপিরিয়েন্সটা হয় না সেটা কিন্তু মারাত্মক হয়, বিশেষ করে মানুষ যখন একা থাকে না, সে এমনিতেই তো একটু আতঙ্কে থাকেই আজকাল, যা বাবা যাকে, আর সেই কথাবার্তাগুলো না শুরু করাটাই ভালো, আমরা সবাই ঘেঁটে আছি। আচ্ছা, সুজাতা পাল, সায়নী, প্রীতিকণা দাশগুপ্ত, মধুমিতা রয়, সহেলি গোস্বামী, গৌরী ঘোষ, বিনীতা, সবাইকে স্বাগত জানাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে যেটা বলবো, এটা কলকাতার একটি স্কুল, আমি অবশ্যই সেটার নাম বলবো না, কিছুতেই বলা উচিত নয় সেটা। সেখানে একজন টিচার আমাকে কিছু ঘটনা পাঠিয়েছেন, তার এবং তার কলিগদের আর কি, বিভিন্ন কি বলবো অভিজ্ঞতা। তাদেরটা যথেষ্ট পুরনো, একটি কলকাতার একটি নামী স্কুল, এবং সেটা যথেষ্ট পুরনো, যথেষ্ট। তো যথেষ্ট পুরনো মানেই সেখানে পুরনো বাসিন্দা থাকেন,
যাদেরকে ফিল করা যায় আর কি। তো সেরকমই একটি ব্যাপার আর কি। তো আমাকে যিনি বলেছেন তিনি একদিন ক্লাস নিচ্ছিলেন, একটু উঁচু ক্লাস, কি ক্লাস আমি সেটা খেয়াল করতে পারছি না, যাই হোক সেখানে ক্লাস করাচ্ছেন। ক্লাস করাতে করাতে উনি যে জায়গাটা যেখানে বসে আর কি বা দাঁড়িয়ে যেখানে ক্লাস নিচ্ছেন সেটা একটা লম্বা করিডোর। সেই করিডোরের ওনার ঘরটাই মোটামুটি লাস্ট, বা তারপরে একটা ঘর আছে যেটা কিন্তু বন্ধই থাকে, যেখানে কোনো ক্লাস হয় না। আর বাঁদিকে ওই রুমটার বাঁদিকে চলে গেলে তারপরে আরেকটা ঘর আছে, এবং তারপর কি বলে সিঁড়ি আছে ইত্যাদি। যাই হোক, তো এখানে যখন উনি পড়াতে পড়াতে উনি দেখলেন যে এখন আমরা কিন্তু পুরো উনি এরমভাবে দেখেননি, উনি মোটামুটি এই দিকে পড়াচ্ছিলেন। তাহলে আমরা যদি এই দিকে পড়াই তাহলে তো আমরা মোটামুটি কিন্তু 360 ডিগ্রি দেখতে পাই, তাই না? আমাদের মোটামুটি একটা চোখের মধ্যে আসে পুরো ব্যাপারটা, এবং সেখানে কিছু নড়াচড়া বা কিছু অস্বাভাবিকতা দেখলে আমরা সেদিকে ঘাড় ঘুরিয়ে নিই, এটা আমাদের নর্মাল একটা ঘটনা। তো সেখানে উনি যখন পড়াচ্ছেন উনি দেখলেন যে ওনার দরজার পাশ দিয়ে একটু লম্বাটে কেউ একজন চলে গেল। তা চলে গেলে সে তো ওই করিডোরটা দিয়ে হাঁটবে এবং তাকে পরের জানলাটা দিয়ে দেখা যাবে। এই ম্যাডাম দাঁড়িয়ে গেছেন, ঠিক আছে, যে কে রে, এখানে কে? তো অনেক সময় হয় যে আপার ক্লাসের একটা ছাত্রী আরেকটা ছাত্রীকে হয়তো কিছু দিতে আসলো বা হয়তো একটু দেখা করতে আসলো, এরকম তো অনেক সময় হয়। তা উনি দাঁড়িয়ে রয়েছেন এবং তারপরে দেখছেন যে এখান দিয়ে গেল এবং তার পুরো অবয়বটা কিন্তু উনি দেখতে পেয়েছেন, একদম কালো রঙের একটা কালো অবয়ব আর কি। এবং সে কিন্তু খুব হাইট শর্ট না, বেশ লম্বা। যিনি বলছেন তিনিও বেশ লম্বা এবং যাকে দেখেছেন তিনিও বেশ লম্বা। এবং সে একদম গটগট করে হেঁটে গেল। এবার হেঁটে গিয়ে এবার উনি ওই জানলাটার দিকে তাকিয়ে রয়েছেন, দিনের বেলা ক্লাস করাচ্ছেন উনি, তো এবার দেখবেন ওখানে সে তো আর পাস করে না। তখন ওনার মনে হয়েছে যে হয়তো ওনাকে দেখে মেয়েটি ভয় পেয়েছে, ভয় পেয়ে সে ওখানে দাঁড়িয়ে গেছে এবং ওখানে হয়তো জানলা দিয়ে সে ইশারা করবে বা কিছু এরকম। উনি বলছেন এই কে ওখানে, ওখানে কে রে, ওই দরজার বাইরে কে? তখন একদম সাইডে যে বসেছিল বলছে আমি দেখে আসছি বলে সে বাইরে বেরিয়ে চারপাশে দেখলো কই কেউ নেই। তো কেউ নেই সেটা আবার কি? আমি পরিষ্কার দেখলাম এখান থেকে একজন হেঁটে গেল। তখন বলছে ও ম্যাম আপনিও দেখেছেন? আমরাও এটা দেখেছি। হ্যাঁ সেটা আবার কী রে? বলছে হ্যাঁ আমরাও দেখেছি। তো যাই হোক উনি যেটা মোটামুটি যেটা উদ্ধার করলেন আর কি, তো ওনাদের স্কুলটা বললাম অনেক দিনের পুরনো, সেখানে নাকি এরকম একজনকে দেখা যায় যে বা সেই স্কুলের সবাই অনেকেই দেখেছে আর কি। সেটা সবাই কিন্তু দেখতে পায় না, সবার পক্ষে কিন্তু দেখা সম্ভব না। তো সেখানে উনি দেখেছেন যে এরকম কালো একটি অবয়ব, এবং তখন ওনার স্টুডেন্টরাই ওনাকে বলতে শুরু করে যে এরকম দেখেছেন তো, এরকম দেখেছেন তো, আমরাও এরকমই দেখেছি। এটা তো গেল একটা ঘটনা। আবার ওনারই এক কলিগ, সেটা অনেক দিন আগের ঘটনা, তিনি কি করেছেন, মানে কাজ করতে করতে অনেক সময় হয় না দেরি হয়ে যায়, তিনি এবং তার মানে দুজন কলিগ আর কি, তারা কাজ করতে করতে অনেকটা দেরি করে ফেলেছেন, বেশ দেরি হয়ে গেছে, মানে প্রায় 6টা বাজে, মানে অন্ধকার হয়ে এসছে চারপাশটা। তখন যখন ওনারা যে জায়গাটা দিয়ে ওনারা বেরোন সেই জায়গাটার পাশ দিয়ে যখন ওনারা হেঁটে যাচ্ছেন দেখছেন যে চারপাশে একটা তীব্র আতর, তারপরে কিছুটা জর্দা, কিছুটা মানে ধূপ, এই সমস্ত যদি মিক্সড করে একটা যদি গন্ধ বার হয়, ঠিক সেই গন্ধটা ওনারা পেয়েছেন। পেয়ে তখন ওনারা গেটের ইয়েকে জিজ্ঞেস করেছেন এই তোমরা কি কিছু জ্বালিয়েছো এখানে? তখন তারা মুখ করে বলেছে বাড়ি যান, এতক্ষণ বসে আছেন কেন ইয়েতে, বাড়িঘরদোর নেই, শিগগিরই যান। মানে তিনি একটু পুরনো আর কি, মানে বকাঝকা দিয়ে দিয়েছেন আর কি, যে কী দরকার এখানে, যান তো বাড়ি যান শিগগিরই। পরে বলেছে যে হ্যাঁ আমরাও এটা না পাই, আর সন্ধ্যাবেলা যখন আপনি বলছিলেন তখন আমরাই ভয় পাচ্ছিলাম, কারণ এই গন্ধটা কিন্তু কোথা থেকে আসে কী বৃত্তান্ত আমরা কিচ্ছু জানি না, হঠাৎ হঠাৎ করে কিন্তু এরকম গন্ধ পাওয়া যায়। এটারও কোনো মানে ব্যাখ্যা ওনারা পাননি। আবার
আরেক দিন, মানে সেটা হয়তো আবার অন্য কোনো একটা বছরের কোনো একটা দিন, ওনারই আরেকজন কলিগ, তিনি একটা খাতা দেখা বা বিশেষ কোনো কাজে কোনো একটা বিল্ডিংয়ের একদম সাইডের একটা ঘরে নিজে কাজ করছিলেন। কাজ করতে গিয়ে উনি সেম এক্সপিরিয়েন্স হয়েছে ওনার, যে ওনার চারপাশটা মনে হচ্ছে গন্ধে ভরে গেছে, এবং সেটা ঠিক ওই গন্ধটা, মানে পরে যখন এসে উনি কলিগদের সঙ্গে আলোচনা করেছেন তখন দেখা গেছে সবারই অনুভূতিটা একই রকম, যে কিছুটা আতর, কিছুটা ধূপ, কিছুটা জর্দা, খুব স্ট্রং মিষ্টি জর্দার এরকম একটা মিক্সড একটা গন্ধ। তো উনি যখন প্রথমে পেয়েছেন আর কি, তখন উনি না ব্যাপারটা ইয়ে করেননি, হ্যাঁ ঠিক আছে কেউ কোথায় কিসে গন্ধ, উনি কিন্তু করেই যাচ্ছেন কাজটা। এবার উঠে গিয়ে আরেকটা রুমে গিয়েও ওনাকে কিছু কাজ করতে হবে, সেই রুমে গিয়েও উনি কিছু কাজ করছেন, তখন সেখানে দেখছেন গন্ধটা না তীব্র হচ্ছে। এই যে পরপর ঘরে গিয়ে যে ওনাকে কিছু একটা কাজ করতে হচ্ছিল, সেই কাজটা যত উনি ঘরের পর ঘর ডিঙিয়ে যাচ্ছেন, ওনার কাছে গন্ধটা না আরও তীব্র হয়ে যাচ্ছে। উনি জানেন হয়তো ওনার থেকে 5-6টা ঘর পরেই আবার হয়তো আরেকজন কলিগ আছেন, তিনিও সেই কাজটাই করছেন, কিন্তু এই 3 নম্বর রুমে গিয়ে যখন উনি দেখছেন যে মানে চারপাশে যেন মনে হচ্ছে একদম আমার পাশ দিয়ে যেন কেউ স্প্রে করে বেরিয়ে গেল, বা এই গন্ধটা আমার সঙ্গে হাঁটছে, আমি যেখানে যাচ্ছি সেখানে যাচ্ছে এবং আরও তীব্র হচ্ছে, হয়তো যেখান থেকে গন্ধের যে উৎস তার সঙ্গে আমার দূরত্বটা ক্রমাগত কমছে, এইটা ওনার খুব ভয় লেগে যায়। উনি কিন্তু নিচে চলে আসেন। তখন সবাই বলে যে কেন তুমি একা গেছো, মানে আছে কিছুটা দূরে আরেকটা ঘরের মধ্যে আরেকজন আছে, তাকে গিয়ে বলেছে চলে যাই আর কি। ওনারা নিচে নেমে চলে আসে, তখন ওখানে কিছু বলেননি, কিন্তু পরে এসে সবাইকে বলেছে যে আমি কিন্তু এরকম একটা গন্ধ পেলাম। এরকম কিন্তু হয়, এখন অনেক ঘটনাই হয়, তার তো এগুলো কেন হচ্ছে কি হচ্ছে এইটুকু বলা যেতে পারে যে যে রুম থেকে উনি পাচ্ছেন তার ধারে পাশে কোনো বাড়িঘরদোর নেই, মানে থাকে না পুরোনো দিনের স্কুল এবং অনেকটা এরিয়া নিয়ে ওনাদের স্কুল, তো সেখানে কারোর বাড়িতে কিছু এরকম কিছু হয়তো আমি কি বলবো রিচুয়ালসের সময় ব্যবহৃত যে ভালো ভালো সুন্দর সুন্দর যে গন্ধ আমরা ব্যবহার করি, না সেরকম কিন্তু ব্যাপারটা নয়। ধারে পাশে কোনো বাড়ি নেই যে গন্ধটা ওনারা পেতে পারেন। তো এটা নিয়ে যখন আবার নিজেরা আলোচনা করেছেন আর কি, এটা কিন্তু আমি অনেকগুলো, যিনি আমাকে বলেছেন তিনি কিন্তু অনেক বছরের ঘটনা এটা বললেন আর কি, যে ওনার এক একজন কলিগের কী হয়েছে না হয়েছে। তো সেখানেই আরেকজন মানে যারা আর কি দরজা জানলা বন্ধ করে শেষকালে গিয়ে, তারা কিন্তু ওই স্কুলে সবসময় দল বেঁধে যায়, মানে একা কেউ যায় না, এবং একে অপরের সঙ্গে কথা বলতে বলতে জোরে জোরে কথা বলতে বলতে তারা কিন্তু দরজা জানলা আটকায়। তার কারণ হচ্ছে ওখানেও তারা ওরকম গন্ধ পেয়েছে, এবং একজনের অভিজ্ঞতা আরও সাংঘাতিক। তিনি হেঁটে যাচ্ছিলেন আর কি, একটা ঘর থেকে আরেকটা হেঁটে যাচ্ছিলেন। এখন আমরা না যদি আমাদের হোঁচট খাওয়ার কতগুলো ধরন আছে, প্লেন জায়গায় আমরা হোঁচট খেয়ে গেলাম, পা বেঁকে গেল, আমরা স্লিপ করে গেলাম, সে একরকম জিনিস, কিন্তু অদৃশ্য কিছু একটা পড়ে রয়েছে, আমি তার গায়ের মধ্যে গিয়ে হাঁটতে গিয়ে তার গায়ের গিয়ে আমি হুমড়ি খেয়ে আমি 2 স্টেপ 3 স্টেপ ইয়ে করে, এবং সেখানে অদৃশ্য আমি কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু পা দিয়ে আমি ফিল করলাম যে ওখানে কিছু একটা আছে, উঁচু মতো কিছু একটা ছিল যেটাতে আমার পা লেগেছে। এই অভিজ্ঞতাটা মোটেই সুবিধার নয়, তাই না? এটাও কিন্তু একজনের সঙ্গে ঘটনাটা ঘটেছে ওরকম আর কি, একজন একদম মানে পরিষ্কার জায়গা কিচ্ছু নেই, মানে একটা ঢিলও পড়ে নেই, ইট পড়ে থাকা তো অনেক দূরের স্থান, প্রশ্নই ওঠে না, স্কুলের যেখানে সেখানে কোনো স্কুলেই এরকম ঢিল বা ইট পড়ে থাকে না, তো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, সেখান দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই ওনার মনে হয়েছে যে উনি যেন হুমড়ি খেয়ে গেছেন, পড়ে যাচ্ছিলেন আর কি হুমড়ি খেয়ে। এখন সেখানে কিন্তু কেউ নেই। হ্যাঁ সত্যি বাবারে, আজকে তো হোস্টেল নিয়ে বসিনি, আজকে হোস্টেল নেই। তুমি হোস্টেল বলবে, আমি যেদিনকে বলবো যে আমি আসছি সেদিনকে আমাকে একটু দুপুরের দিকে একটু বলে দিও, তাহলে আমার হোস্টেলটা আমি লিখে নিয়ে বসবো। কে পাঠিয়েছে তো অনেকে, কিন্তু আমি না হতে পারি না, মানে
যেগুলো সামনে সামনে থাকে বেশিরভাগকেই আমি অনুরোধ করি যে আমাকে একটু মানে চেনা পরিচিত হলে আমি তাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই যে আপনারা একটু ইয়ে পাঠান, ভয়েস মেসেজ পাঠান, তাহলে আমার পক্ষে সেটা শুনে লিখে নিতে সুবিধা হয়। এত এত ঘটনা তো মানে মনে রাখা সম্ভব না। আর সবার কাছেই অনুরোধ করছি, যদি কারোর কিছু জানা থাকে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আচ্ছা, এবারে যে ঘটনাটা বলবো সে ঘটনাটা আমাকে পাঠিয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, হ্যাঁ আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে আমাকে সংঘমিত্রা পাঠিয়েছে। সংঘমিত্রা তুমি আছো? আছো মনে হচ্ছে, হ্যাঁ আছে সংঘমিত্রা। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আর সবচেয়ে যেটা, তুমি যখন লাস্ট ঘটনাটা পাঠিয়েছো তুমি স্বভাবত গাড়িতে ছিলে, এক্সেলেন্ট এসছে ঘটনাটা। তার কারণ ঘটনাটা গাড়ি নিয়েই ছিল এবং সেখানে গাড়িটাই টার্ন নিচ্ছিল। অসাধারণ একটা মিউজিক এসছে পেছনে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে আমার খুব ভাল লেগেছে ব্যাপারটা। আমি বারবার শুনছিলাম ওটা, এত জিনিসটা মানে কি বলবো। তুমি ঘটনাটা মানে সংঘমিত্রা আমাকে গাড়িতে বসে, ও কোথাও জার্নি করছিল তখন বলছে, বা গাড়ির সম্পর্কেই ঘটনা, এবং সেটাতে টার্ন নেওয়ারই আছে ঠিক সেইভাবে। আমি ভাবছি, প্রথমে আমি ভেবেছি ও কি ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করে আমাকে গল্পটা বলছে, তারপরেও নিজেই বললো যে না দিদি আমি না ট্রাভেল করছি, বারবার মানে ছোট ছোট করে পাঠাচ্ছিল আর কি। তো আমার না ওটা দুর্দান্ত লেগেছে সংঘমিত্রা, দারুণ হয়েছে। তুমি পরে শুনে দেখো, ভীষণ ভালো লাগছে ওটা শুনতে। তুমি ঘটনাটা বলছো গাড়ির, আর পেছনে মানে সঙ্গে গাড়ির আওয়াজ চলছে আর কি, ওটা খুব ভালো লেগেছে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি সেটা। প্রথমে আমি ভেবেছি কি হলো, মানে আমি একটু বিয়ে হয়ে গেছি, অবাক হয়ে গেছি, কি হলো ব্যাপারটা। তুমি গাড়ির ঘটনাই বলছো, গাড়ি চলছে এবং সেই যে টার্ন নেওয়ার যে একটা, গাড়িটা যে ঘোরার যে একটা আলাদা একটা ইয়ে আছে, একটা আলাদা সাউন্ড আছে, তুমি শুনে দেখো, খুব মজা লাগবে। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। গাড়িটা পরে বলছি, আগে এটা বলে নিই। সেটা হচ্ছে প্ল্যানচেট, একটি প্ল্যানচেটের ঘটনা। সেটা হচ্ছে ওর ছোটো মাসির শাশুড়ির ঘটনা, ঠিক আছে। এবার তার 3 ছেলে মেয়ে। এখন তিনি একদিন স্থির করলেন যে তিনি একটু প্ল্যানচেট করবেন। ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে, তারা কীরকম রেজাল্ট করতে পারে বা কিছু এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন তো মানুষের মধ্যে থাকে, যে প্রশ্নটার উত্তরটা তখনই জেনে ফেললে খুব ভালো হয়, মানুষের হয়তো উৎকণ্ঠাটা একটু কমে। এই ধরনের কিছু প্রশ্ন নিয়ে উনি নিজের বাবাকে ডাকার জন্যে বসলেন, এবং 3-4 জন মিলে বসেছেন। এবং সেখানে যেরকম প্রসিডিওরটা হয় আর কি, একটা খাতার মধ্যে এ থেকে জেড অবধি লেখা, তারপরে ইয়েস নো দুটো জায়গা আছে, আর হচ্ছে এরকম একটা সম্ভবত কৌটোর একটা ঢাকনা নেওয়া হয়েছে, যেটা দিয়ে ওই জিনিসটা আর কি মুভ করে বলে দেবে আর কি কোনটা ঠিক ঠিক কি বেঠিক। যাই হোক, এবার ওনারা যখন প্রথম বসেছেন কয়েকজন মিলে বাবাকে ডাকার জন্যে, পুরো অন্য আত্মারা চলে আসছিল। যা হয় অনেক অন্য ধরনের আর কি, সেটা মোটেই তারা ভালো নয় এবং তারা যাবেও না, কিছুতেই যেতে চাইছে না, এরকম এসে পড়েছে। এবং তারা এদেরকে তো ভয় লাগে না, নিজের প্রিয়জনকে ডাকা আর এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসকে ডাকার মধ্যে তো পার্থক্য থাকে। তো যাই হোক সেরকম, এবং তাদেরকে বহুবার বলে বলে চলে যাও, তোমাকে ডাকিনি এসব বলে বলে অনেক অনুরোধ উপরোধ করার পর তারা যাচ্ছিল। হতে 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 এক সময় তার বাবা আসেন। তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে, যিনি জিজ্ঞাসা করছেন আর কি, তার বোনের ছেলে ভীষণ ভালো পড়াশোনায়, খুব ভালো, মানে প্রত্যেকবার সে ফার্স্ট হয় কি, মানে ওরকম স্কোর করে, মানে খুব ভালো স্কোর করে। বলেছে ওর কীরকম রেজাল্ট হবে, ও ভালোভাবে পাশ করবে তো? উত্তর এসছে নো বলাতে ওনারা একটু ঘাবড়ে গেছেন। ও মা, এ আবার কি, এ মানে একে নিয়ে তো কোনো ডাউটের জায়গাই নেই, এত ভালো ছেলেটি আর কি। তো
তো এটা কি হলো? তারপর উনি নিজের সন্তানদের কথা জিজ্ঞাসা করেছেন যে ওরা কি পাস করবে? তখন সবাই বলেছে, সবার উত্তর এসছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস 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 করে এসছে। ঠিক আছে, তারপরে যখন মানে ওনাদের না একটু দ্বিধা হয়ে গেল যে এটা কীরকম, মানে সেবার ওর মেশোর পরীক্ষাটা ভালো হয়নি, বোধহয় শরীর অসুস্থ ছিল বা এই ধরনের কিছু। তো বলল যে ও মা, এটা আবার কী ধরনের হলো? ওই ছেলেটিকে বলল যে যে একদম খুব ভালো করবে তাকে বললো পাস করবে না। খুব দ্বিধার মধ্যে ওনারা ছিলেন, কিন্তু তারপরে যখন কয়েকদিন বাদে রেজাল্ট বার হলো, দেখা গেল একেবারে হুবহু মিল ওই ছেলেটি যে মানে একেবারে ভীষণ ভালো পড়াশোনায়, সে পাস করেনি। আর বাকি এরা তিনজন কিন্তু মেধাবী যে ছেলেটি সে কিন্তু পাস করেনি, কিন্তু এরা পাস করে গেছে। তো তখন তো সবাই বুঝতেই পারলো যে এই ঘটনাটা আবার কীরকম। তারপরে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এটা বোধহয় পরে আরও পরবর্তীকালে, আমি এটা ঠিক রিলেট করতে পারছি না, যাই হয় সেদিনকে না কোনো একদিন জিজ্ঞাসা করা হয়েছিল যে মেয়ের যার সঙ্গে বিয়ে হবে তার নামের মানে আদ্যক্ষরটা একটু বলবে। তখন দেখা গেল এইচ দিয়ে আসলো। তো সবাই তো ভীষণ হাসাহাসি। তখন কিন্তু সেই মেয়ের বিয়ে হওয়ার কোনো মানে তখন অনেক দেরি, বিয়ে হওয়ার কিন্তু তখনও কিছু মানে প্রস্তুতি কিছুই ছিল না। তো এবার সবাই তো মানে মেয়েটির পেছনে লাগতো যে তোর বরের নাম বোধহয় হরি হবে বা হরিদাস হবে, হরিপাল হবে, যা খুশি যে যা মতো ইয়ে করে দেয়। কিন্তু পরবর্তীকালে যখন তার বিয়ে হয়, অবশ্যই আমি নামটা বলবো না, নামটা কিন্তু এইচ দিয়ে, ঠিক আছে, এবং নামটা অবাঙালি নাম, বাঙালিদের নামই নয়, কারণ তিনি বাঙালি নন, তার সঙ্গে কিন্তু বিয়ে হয়ে যায়। তো তখন সবাই যে এতদিন অবধি খেপিয়েছে সেই মেয়েটিকে, যে মানে ভালো রকম খেপিয়েছে, হরিপাল, হরিদাস, হরিপদ, যে যা পেরেছে বলেছে আর কি, কিন্তু পরে দেখা গেল হরির ধার পাশ দিয়ে নয়, একদম সম্পূর্ণ অন্য একটি নামের একটি যোগ্য ছেলের সঙ্গেই বিয়ে হয়েছে। আচ্ছা, এরপর একটি এবার একটি ওই পাঠিয়েছে সঙ্গমিত্রা, তোমার পাঠানো ঘটনাটাই বলছি। সেটা হচ্ছে একটু অলৌকিক ঘটনা, একটু অন্য রকমের ঘটনা। এটা যাদের ভাগ্যে ঘটে তারা সত্যি খুব ঈর্ষণীয় ভাগ্য তাদের আর কি। সেটা হচ্ছে ওর মাসির ঘটনা। তিনি মাসির শাশুড়ির বড় বিজনেস আছে, প্রচুর জায়গা জমি আছে, ছেলে মেয়ে ইত্যাদি। এবার ছোটো মাসির নিজের একটি দোকান আছে। তার যে ভাই সে খুব ভালো চাকরি করে। তো মাসির যে শাশুড়ি আর কি, তারই ঘটনা। তিনি একদিন দুপুরবেলা কিছু কাজকর্ম সারছেন, হঠাৎ দেখা গেল তার যে বাড়িটা, আগে বলি, তার বাড়িটার প্রচুর জায়গা, মানে ওনার বাড়ি আর ওনার যেটা বাইরের যে আর কি বলবো সীমানা আর কি, বাইরে যে সীমানার যে পাঁচিল বা সেই যে দরজা, মেন দরজা, তার সেইটা কিন্তু অনেকটা বিশাল জমির ওপরে তার বাড়িটা। তো যাই হোক, এখানে উনি বসে রয়েছেন, মানে উনি কাজকর্ম করছেন। এখন উনি হঠাৎই দেখলেন একজন পাগলি মতো, মানে তার জামা কাপড় ছেঁড়া, তার মানে দুর্দশার অন্ত নেই। সে চলে আসলো, এসে বলল, এই আমায় একটু খেতে দিবি, আমার খুব খিদে পেয়েছে, আমার একটু খেতে দে কিছু। তা উনি তো ভাবছেন কী খেতে দিই, সবার বোধহয় বাড়িতে খাওয়া হয়ে গেছে, তারপরেও তো কিছু কাজ থেকেই যায়। তখন উনি দেখলেন একটা ভালো আম আছে, তখন উনি আমটাকে ওই বউটাকে দিয়েছেন। তো সে আমটাম খেলো, বোঝাই যাচ্ছে তার খুব তৃপ্তি হয়েছে। বলল, আমাকে কিছু জামা কাপড় দে না রে, আমাকে একটা শাড়ি দিবি, দে না রে, আমাকে একটা শাড়ি দে না রে। তখন উনি দেখছেন যে সত্যি মহিলার মানে খুবই দুরবস্থা, একেবারেই দুরবস্থা। তখন উনি পাশের ঘরে গেছেন, সেখানে ওনার আলনা টালনা রয়েছে, এবার আলনার সামনেই যে শাড়িটা পেয়েছেন সেটা একটা লাল পাড় সাদা শাড়ি।
উনি সেটাই নিয়ে এসে ওখান থেকেই ছুঁড়ে দিয়েছেন। ছুঁড়ে দিয়ে এবার উনি ভাবছেন যে একটু টাকা পয়সা দিয়ে কিছু ওনাকে একটু কিছু দেওয়া উচিত, একেবারেই খুবই খারাপ অবস্থা। তখন উনি পাশে ঘরে গেছেন, পাশে ঘরে গিয়ে টাকা নিয়ে বেরিয়েছেন। এতে ক মিনিট সময় গেছে, তাতে ওনার ওখান থেকে যদি সে দৌড়ও দেয় তাহলেও কিন্তু গেট অবধি পৌঁছবে না। তখন উনি দেখছেন কেউ নেই, ধারে পাশে কেউ নেই। তখন উনি তো বাইরে বেরিয়ে এসছেন, বাইরে বেরিয়ে এসে ওনার নিজের যে ফাঁকা জায়গাটা সেখানে দাঁড়িয়ে ডান দিক বাঁ দিক সব দিক দেখছেন, কোথাও গেলে তো তাকে দেখা যাবে, সে কোথায় গেল। তখন দরজা খুলে বাইরে বেরিয়েছেন, পুরো পাড়া একদম চুপচাপ। উনি সবার বাড়িতে নক করে করে জিজ্ঞেস করছেন কাউকেও কি দেখেছো? সবাই বলছে না, কই এরকম তো কাউকে দেখিনি। পুরো পাড়া উনি ঘুরে টুরে এসছেন, এসে তারপরে একদম হাউ হাউ করে কেঁদেছেন, ঠাকুর তুমি এসছিলে আমার কাছে, আমি তো বুঝতে পারিনি এটা তো তুমিই এসেছিলে। আমি তো ওরকমভাবে তোমার তো আমি যদি একবারও বুঝতে পারতাম যে তুমি একজন কোনো ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন কেউতে এসেছিলেন, হয়তো মা কালী এসেছিলেন বা কেউ এরকম খুবই অনেক উঁচু কেউ এসেছিলেন আর কি, উঁচু জায়গার কেউ এসেছিলেন। তো সেখানে উনি তো ভাবছেন যে আমি শাড়িটা তো তাহলে ওরকমভাবে ছুঁড়ে দিতামই না, গিয়ে তো পা জড়িয়ে ধরতাম, আমি যদি একবারও বুঝতাম যে এর কোনো ঐশ্বরিক ক্ষমতা আছে বা কিছু। তো তারপর তার তো কিছু করার নেই, মানে ঘটনাটা তো ঘটেই গেছে, আর কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। এরকম কিন্তু অনেক ঘটনাই হয়, হঠাৎ হঠাৎ করে হয়তো দেখা গেল কেউ একবার, সেই একজন দু একটা এপিসোড আগেই বলেছিলাম যে আমার এক বান্ধবীর বান্ধবী, তার ওরকম একজন আলখাল্লা পড়া একজন এসে বলেছিল, তিনটে জিনিস বলেছিল, তোমাদের মনে আছে কিনা জানি না, যে তোর বিদেশ ভ্রমণ হবে, তোর অনেক চাকরিতে উন্নতি হবে ইত্যাদি। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় সেই তিনটে কাজই কিন্তু তাদের হয়েছে। এবং সেখানেও কিন্তু উনি যখন কিছু টাকা দেবেন বলে, মানে সেই ভদ্রলোক, মানে ওই মেয়েটির হাজব্যান্ড আর কি, সে পকেট থেকে টাকা বার করে যখন দিতে গেছে তখন দেখেছে কেউ নেই। তখন উনিও দৌড়ে বেরিয়েছেন এবং ওনাদের ওখানে যথেষ্ট ফাঁকা রাস্তা এদিক ওদিক সব জায়গা ঘুরেছেন, নেই মানে নেই। হ্যাঁ সেটাই, ও মা কালী হবেন আর কি, এরকমই উনি ভেবেছিলেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, একদমই ঠিক। মধুমিতা ঘোষ ইজ ওয়াচিং, ত্রিদীপ ভট্টাচার্যা, প্রিয়াঙ্কা চক্রবর্তী, শান্তু দাস, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আচ্ছা, এরপর আমি না একটা মন্দির নিয়ে সেদিনকে পড়ছিলাম, তো সেটা নিয়ে বলি যে এটা তমলুকে একটি মন্দির আছে, মন্দিরটা হচ্ছে বর্গভীমা মন্দির। বর্গ শব্দটা, বর্গ মানেই হচ্ছে চারটে বাহু সমান হবে, তো সেটাকে আমরা মোটামুটি বর্গক্ষেত্র ধরি। তো এনার যে মন্দিরটা, তাতে না 4টে উইশ ফুলফিল হয়। আমি 4টে উইশ এখানে খুব একটা বলছি না, যাই হোক। তো সেখানে ওটা হচ্ছে 51 পীঠের একটি পীঠ, এবং ওখানে বাঁ পায়ের গোড়ালি বা এই ধরনের কিছু একটা পড়েছিল। তো যাই হোক, হ্যাঁ বাঁ পায়ের গোড়ালি পড়েছিল সতী মায়ের ওখানে। তো ওখানে যে মন্দিরটা আছে, সেই মন্দিরটা ধরে নেওয়া হয়, মানে কথিত আছে যে ওটা মহাভারতের যুগে। তো ওখানে এখন যে মূর্তি পূজিতা হন আর কি, তাকে তন্ত্রমতে ভৈরব কপালিনী বলে তাকে পুজো করেন সেখানে। এবং সেখানে প্রত্যেক দিন, এটা একটা মানে এত বছর ধরে এই ঘটনাটা ঘটছে, সেটা হচ্ছে ওনাকে শোল মাছ দেওয়া হয়। তবে এটা হচ্ছে মেন ওনার ভোগে শোল মাছ থাকবেই, যা খুশি হয়ে যাক, শোল মাছ দিতেই হবে। আর অনেকে আবার কি করেন, ওখানে অনেকে এসে ঠাকুরকে রান্না করে দেন, সেখানে কিন্তু তাল দেয়, কেউ কচু দেয়, কেউ ওলের তরকারি দেয়, এরকম এইগুলো দিয়েও কিন্তু প্রচলন আছে, এইগুলো দিয়ে পুজো করার। তো এর পেছনে একটি ঘটনা আছে, সেটা হচ্ছে, এটা কথিত আছে, সেটা হচ্ছে যে ওই তমলুকে যখন তিনি তখন ওই জায়গার স্থানীয় রাজা ছিলেন আর কি,
নামটা তো মনে করতে পারছি না, তাম্র কিছু একটা, এরকম কিছু অদ্ভুত নামটা। যাই হোক, তিনি একদিন খবর পেলেন যে তার যে রাজ ভবন আর কি, তার যে আত্মীয় স্বজন বা তার যে পরিবার, তাদের মধ্যে অনেকেই না শোল মাছ খেতে খুব পছন্দ করে। তো একজন ধীবর রমণী আছেন, তিনি রোজ জ্যান্ত শোল মাছ নিয়ে আসেন এবং সেটা বেশ কয়েকটা। এটাতে না সবারই একটু অবাক লেগেছে যে এত শোল মাছ, শীত গ্রীষ্ম বর্ষা কোনোটাতে ওনাকে কেউ আটকাতে পারে না, উনি ঠিক এসে মাছটা ঠিক এক সময় এসে দিয়ে যান। তখন একদিন রাজা শুনে খুব বিস্মিত হলেন যে এটা কী ব্যাপার। তখন তিনি সেই ধীবর রমণীকে ডেকে পাঠালেন যে কী ব্যাপার বলো তো, তুমি এটা কোথা থেকে পাও, এতগুলো শোল মাছ যে তুমি দিয়ে যাও আমাদেরকে, সবকটা জ্যান্ত থাকে, কী ব্যাপার বলো তো। সে তো প্রথমে না 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 বলবো না বা এই ধরনের চেপে রাখার চেষ্টা করেছিল, কিন্তু তারপরে রাজা তো সে জানে কীভাবে কথা বার করতে হয়, তখন বললো কী ঘটনাটা আমাকে বলো। তখন বলল, মহারাজ এরকম যে জঙ্গলটা আছে, জঙ্গলের ভেতরে না একটা কুয়ো আছে, সেই কুয়োর জলটা অদ্ভুত একটা, তার মধ্যে একটা দৈব শক্তি আছে। আমি যখন শোল মাছগুলো ধরি তারপরে তো তারা মরে যায়, এবার আমি ওটা নিয়ে গিয়ে ওখানে রাখি, রেখে ওই কুয়ো থেকে জল তুলে ওদের গায়ের মধ্যে, এখন কি আমাকে ফোন করছে ভগবান রে, আচ্ছা এবার যদি কেটে যায় আমি কিন্তু আবার আসবো, ঠিক আছে? আমি সবাইকেই বলে রাখলাম, যদি আমার লাইফটা কেটে যায় তাহলে আমি আবার আসছি। উফ, কি টেনশনে আছে আমাকে, আবার যদি ফোন করে তো হয়েছে, কেটে বেরিয়ে যাচ্ছি আমি। আচ্ছা, এবার যখন ওই রাজা যখন ওনাকে বলেন আর কি যে কী ব্যাপার, তখন বলে এই জলটা তুলে আমি ওই মৃত মাছগুলোর উপর দিয়ে যখন ছিটিয়ে দিই তখন কিন্তু ওরা আবার জ্যান্ত হয়ে যায়। এটা তো শুনে ওনার কাছে মানে, তুমি আমাকে দেখাতে পারবে? হ্যাঁ দেখাতে পারবো। তখন পরের দিন গিয়ে সেই মরা মাছ নিয়ে সে আসে এবং তারপরে জল টল ঢেলে, তখন উনি বলেন তাহলে তো এর ভেতরে কিছু একটা আছে, নাহলে জল এত পবিত্র হয়ে গেল কী করে, এরকমভাবে হঠাৎ করে প্রাণ চলে আসছে কী করে, একটা মৃত জিনিসের মধ্যে প্রাণ আসাটা তো, এটা তো একটা অসম্ভব শক্তি। তিনি ওখানে লোক নামান এবং সেখান থেকে একটা ছোট্ট মূর্তি উঠে আসে, সেই মূর্তি এখন বর্তমানে তখন থেকে কিন্তু এই বর্গভীমা আর কি তখন থেকে পূজিতা হন। আমি ঠিক বুঝতে পারলাম না, ইন্দ্রাণী সেন চৌধুরী বোস বলছেন আমাকে ট্যাগ করে দিও প্লিজ। কোথায় ট্যাগ করব? আমি কিন্তু বুঝিনি কোথায় ট্যাগ করতে হবে। আর এটা চলাকালীন ট্যাগ করা কিন্তু একটু কঠিন ব্যাপার, মানে আমি আজ অবধি কোনোদিন করিনি। আচ্ছা ঠিক আছে, তো সেই থেকে কিন্তু ওখানে মানে উনি পূজিত হন। আর এই যে বর্গক্ষেত্র বললাম, বর্গক্ষেত্র বলতে গিয়ে সেদিনকে আরেকটা ভিডিও দেখছিলাম, খুব ইন্টারেস্টিং লাগলো, আমি কিছু লিখে রাখিনি সেই জন্য আমি ঠিক এখনই বলতে পারবো না। সেটা হচ্ছে আমাদের সপ্তর্ষিমণ্ডল নিয়ে দেখছিলাম, সপ্তর্ষিমণ্ডল বছরে 4 জায়গায় কিন্তু অবস্থান করে, মানে সেও তো ঘুরছে, আমরাও ঘুরছি, সেও ঘুরছে, এবং চারদিকে যে সে ঘোরে এমন একটা সিচুয়েশন আসে, মানে সারা বছরে তাকে 4 বার চারদিকে দেখা যায়। মানে একবার সে আমাদের উত্তরে থাকে, মানে যে ছবিটা আমি দেখলাম সেটা তো হচ্ছে একবার উত্তর দিকে থাকছে, একবার দক্ষিণ দিকে থাকছে, একবার ডান দিকে থাকছে, একবার বাঁ দিকে থাকছে। এর ফলটা হচ্ছে ওইটা জুড়েই কিন্তু আদি যারা মুনি বা ঋষি, ওনারা এই যে স্বস্তিক চিহ্নের যে কি বলবো চিন্তাটা যে এসছে না, যে স্বস্তিক চিহ্নটা যে আঁকা হয়, ওটা কিন্তু ওই সপ্তর্ষিমণ্ডলের 4টে জায়গায় সারা বছরে তাদের অবস্থান দেখে ওই চিহ্নটা পাওয়া যায়। এটা খুব ইন্টারেস্টিং লাগলো আমার কাছে। সেখান থেকেই কিন্তু সপ্তর্ষিমণ্ডল থেকেই কিন্তু ওনারা এই স্বস্তিক চিহ্নটা এঁকেছিলেন পবিত্র চিহ্ন হিসাবে। আচ্ছা, এরপর যেটা বলবো সেটা হচ্ছে, কতক্ষণ বলছি, অনেকক্ষণ হয়ে গেল।
কানাডার এগুলো তোমরা ইউটিউবেও পেয়ে যাবে বা অনেক জায়গায় পেয়ে যাবে। সেটা হচ্ছে কানাডায় একটা হোটেল আছে, সেটার নাম হচ্ছে বানফ স্প্রিং হোটেল। যাই হোক, যা হোক, তার মধ্যে একটা রহস্যজনক ঘর আছে। সেই ঘরটার নাম্বার হচ্ছে 873। সেই ঘরটা আজ অবধি খোলা হয় না কোনো অবস্থাতেই। যদি লোক উপচেও পড়ে তাহলে ওরা কোনো দিন ওই ঘরটা খোলে না। তার কারণ বহু বছর আগে, এবং এটা নিয়ে ওখানে বহু তাদের এই যারা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করে বা যারা এই ভূত টুত নিয়ে চর্চাটা করে, তারা গিয়ে অনেকবার ইনসিস্ট করেছে যে তোমরা একটু খুলে দাও না, আমরা দেখবো, আমরা দেখে চলে যাব। তারা বলেছে অসম্ভব, কিছুতেই সেটা সম্ভব না, কিছুতেই আমরা খুলবো না। মানে ওদেরকে বললেও ওরা হোটেল কর্তৃপক্ষ কিছুতেই রাজি হয়নি। তার মানে তাদের এমন কিছু অভিজ্ঞতা আছে যেটা খুব ভয়াবহ। তো যাই হোক, সেখানে যেটা আর কি জানা যায় যে ওই ঘরটা কেন বন্ধ, এবং বহু বছর ধরেই বন্ধ। অনেক বছর আগে একজন ভদ্রলোক এসেছিলেন তার এই ছোট্ট সন্তান এবং স্ত্রীকে নিয়ে। তো সেখানে একটি রাত্রেবেলা আর কি তিনি ওদের বোঝাই যাচ্ছে একদম শেষ করে দেন এবং নিজেকেও শেষ করে দেন। ঠিক আছে, আমি শব্দগুলো ব্যবহার করছি না, বুঝতেই পারবে তোমরা। তো তারপর থেকে ওই ঘরে কিন্তু আর কেউ ঢুকতে পারেনি, কেউ ঢুকে রাত্রে সাহস দেখায়নি। কারণ যখনই ওরা ওই ঘরে কাউকে থাকতে দিয়েছে, তারা পরিষ্কার শুনেছে এই ঘরে থাকলে বাথরুমে কেউ কাঁদছে, বাথরুমের মধ্যে যখন দৌড়ে গেল এমা কী হলো, তখন মনে হচ্ছে ওদের ঘরের মধ্যে কাঁদছে, লবিতে কাঁদছে, মানে সব জায়গায় কান্নাকাটি, হুলুস্থুলু, ঝগড়াঝাটি, এবং ওই সময়কার যে মানুষের যে আর্তনাদগুলো বেরোয় সেগুলো। তো কোনটার দারুণ ইনফরমেশন অরিজিৎ মজুমদার ভাই, আমি বুঝতে পারিনি কোনটা। ওই বর্গভীমা না ওই ইয়ে সপ্তর্ষি মণ্ডল? আরে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করে দিয়েছে, হোয়াটসঅ্যাপে ভয়েস কল এসছে, কি জ্বালা। সপ্তর্ষি মণ্ডল, হ্যাঁ আমারও না ঘটনাটা খুব খুব অন্যরকম লাগলো, কিন্তু আমার সঙ্গে সঙ্গে ওটা পুরো ভালো করে টুকে নেওয়া বা ছবিটা একটু নিজে অ্যাটলিস্ট পেন্সিলে স্কেচ করে নেওয়া উচিত ছিল। আমি ভাবলাম পরে করব বলে আর ওটা খুঁজে পাইনি, এটাই হচ্ছে মুশকিল। হ্যাঁ, একটা জিনিস হোটেল সম্পর্কে আমি আরও একটা ঘটনা শুনেছিলাম যে একটা নির্দিষ্ট ঘর, সেই ঘরটা কিন্তু মিসিং। সেই কথার কথা বলছি আর কি, 700 হয়তো 14 নম্বর রুম, 714, তারপরে তো 715 হওয়ার কথা। 715 বলে কোনো রুমই নেই, ওরা রুমই রাখেনি ওখানে, টানা পুরো দেয়াল দিয়ে আটকে দিয়েছে। এবং একটা নির্দিষ্ট দূরত্বে তো ঘরগুলো থাকে, প্রত্যেকটা পরপর ঘরের দরজাই তো থাকে একটা, যে কোনো লবিতে, সেটাই খুব স্বাভাবিক ঘটনা হয়। কিন্তু ওখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে সেটা হচ্ছে মানে পরপর দেখা যাবে যে ঘরগুলো রয়েছে, হঠাৎ একটা গ্যাপ, সেখানে টানা দেওয়াল, কারণ ঘরটাকে ওরা ব্লক করে দিয়েছে। এটা কিন্তু আমি শুনেছি, মানে এরকম ইয়েও আছে। আবার এরকম হোটেলের রুম সম্পর্কেও আমি হয়তো বলেওছি এখানে, যে সেই রুমটার থেকে, সেই রুমটা নেই, সেই রুমটা ওরা তুলে দিয়েছে, সেই রুমটাও তুলে দিয়েছে। সেখান থেকে কিন্তু প্রত্যেক দিন রাত্রে ওরকম 3টের সময় একজন ঘ্যাসে শব্দ করে ওই ফোন আসে, এবং কাউকে ফোনটা ধরতে হয়। যারা প্রচণ্ড হ্যাবিচুয়েটেড তারা ধরে নেয়, কিন্তু নতুন যারা, তারা তো বুঝতেই পারে না যে কী ব্যাপার, কী হচ্ছে। ফোন এসছে, মানে কোনো রুম থেকে কেউ ডাকছে, এটাই তো ধরে তারা ফোনটা ধরে। তখন ওখানে কিন্তু সে একটা কথাই কিন্তু বারবার বলে যে আমাকে একটা কিছু দিয়ে যাও বা এরকম। তারপরেই তার গলাটা যেন চোখড হয়ে যায়, এবং ওই আর কি শেষ অবস্থার সেই আর্তনাদটা বেরিয়ে আসে। এবং খুব স্বাভাবিকভাবে নতুন যারা চাকরিতে যায় তাদের যদি এইরকম একটা ভয়ঙ্কর কল আসে, তাহলে তার কী অবস্থা হতে পারে, সহজেই অনুমেয়।
হ্যাঁ, এটা কিন্তু আমাকে বলেছিল একজন যে ওরকম ঘর কিন্তু মিসিং। তারা যে হোটেলটায় গিয়েছিল, সেই হোটেলটায় মানে ও কিন্তু চাকরি করতে গিয়েছিল। এই ঘটনাটা আমি এখানে বলেছিলাম যে তারা কিন্তু আহ, তবে যে কটা হোটেল নিয়ে আমি যে কটা ঘটনা শুনেছি তার মধ্যে আমার সবচেয়ে ভয়ঙ্কর যেটা লেগেছিল, আমাকে এই মুহূর্তে আমি মনে করতে পারছি না যে আমাকে, হ্যাঁ বুঝতে পেরেছি কে আমাকে বলেছিল, মনে পড়েছে। তার জামাইবাবু, সে একটা দেখেছিল যে ওদের স্টোরেজ, হোটেলের স্টোরেজের এই ঘটনাটা আমি তোমাদেরকে বলেছিলাম, স্টোরেজের ঘটনা, যেখানে মানে সব কিছু বিশাল বড় বড়, বিরাট বড় বড় আর কি, কী বলে ফ্রিজ আছে। তা সেখানে দেখালো একজন মহিলা যে ওই ঘরঠর মুছতো, সে হঠাৎ ওরকম পজেসড হয়ে গেল। পজেসড হয়ে গিয়ে সে তার মানে সে রোগা প্যাংলা একজন মহিলা, সে একটা বিশাল দেহি তার যে হাজব্যান্ড তাকে ধরে ছুঁড়ে ফেলে দিল। ছুঁড়ে ফেলে দেওয়াতে সেই লোকটা সোজা গিয়ে পড়লো ফ্রিজের মধ্যে। ফ্রিজের তো সামনের শিকটা যথেষ্ট শক্ত থাকে, সেটার মধ্যে সেই মানে সেটা গর্ত হয়ে ঢুকে গেল। মানে এত জোরে তাকে ছুঁড়েছে, সে মানে অসুস্থ হয়ে পড়লো আর কি। তা এরকমও হয়। ঠিক আছে, এরপর হচ্ছে যে ঘটনাটা বলবো, হ্যাঁ এরপর হচ্ছে সেই গাড়ির ঘটনাটা, যেটা গাড়িতে চেপে গাড়িতে মানে জার্নি করতে করতে আমাকে সংযুক্তা পাঠিয়েছে ঘটনাটা, এবং তার সঙ্গে গাড়ি থাকার জন্যে গাড়ির যে সাউন্ডটা এসছে এটা অসাধারণ লেগেছে আমার। আমি পারলে শুনিয়ে দিতাম। একজন ভুটানে ছিলেন, ঠিক আছে, ভুটানে গিয়েছিলেন আর কি, তিন চারজন বন্ধু মিলে বার হয়েছেন। এরকম ঘটনাও কিন্তু আমি বলেছি, এটা মানে এইরকম কিন্তু পাহাড়ি অঞ্চলে আমি বলেছি, এই সেম না হলেও কাছাকাছি। সেটা হচ্ছে পাহাড়ি রাস্তা তো ছোট ছোট হয়, তারপরেই একটা টার্ন থাকে, তারপরেই টার্ন থাকে এরকম। তো সেখান দিয়ে যখন ওরা যাচ্ছে তখন একটা টার্ন নিয়ে এগোলেই দেখছে রাস্তাটার মাঝামাঝি একজন বৃদ্ধা মহিলা, তিনি হেঁটে যাচ্ছেন এবং তাকে ওরা পাস করে যাচ্ছে। পাস করে গিয়ে আবার একটা টার্ন নিচ্ছে, টার্ন নিয়ে দেখছে আবার রাস্তার মাঝখানে ওই মহিলা যেরকম ডিস্টেন্সে ছিল সেরকম ডিস্টেন্সেই, কিন্তু এরকম যখন 3-4 বার হয়েছে তখন ওরা ভীষণ ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গিয়ে তখন একটা মানে একটা দোকান টোকান কিছু একটা পেয়েছে আর কি, সেখানে গিয়ে বলেছে দেখুন আমরা এরকম বেরিয়েছিলাম এরকম। বলছে হ্যাঁ জানেন তো, এটা 7-8 বছর আগে ওই মহিলা ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওরকম খাদে পড়ে যান, ওর মাঝে মাঝে ওরকম উনি দেখা দেন আর কি। এখন মানে কিছুক্ষণ থেমেই থাকুন আপনারা আর কি, আর এখন যাওয়ার দরকার নেই, এখন একটু বিশ্রাম নিন আপনারা, পরে আবার দেখা যাবে। কারণ নাহলে এই জিনিস আপনারা দেখতেই থাকবেন, যখন একটা জায়গা থেকে ঘুরে যখন আরেকটা জায়গায় যাবেন তখন আবার দেখবেন সেই রাস্তায় সেই মোটামুটি ওই সমান দূরত্বেই কিন্তু সে থাকবে, আবার তাকে পেরিয়ে আবার পরের রাস্তায় যান আবার দেখবেন সে ওখানেই রয়েছে। এবার যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা মানে ঘটনাটা আমাদের দেশে, কিন্তু এটা পাকিস্তানে কোনো একটি নিউজ চ্যানেল এটা কভার করেছিল। সেটা হচ্ছে যে ওমপুরীকে আপনারা সবাই চেনেন। এবার আমি একটু সিনেমার কয়েকজনের কিছু ঘটনা নিয়ে, তাদের মৃত্যুর পরে কিছু ঘটনা নিয়ে বলছি। সেটা হচ্ছে এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। সেটা যে ওমপুরী যখন মারা যান, পুরী তো মানে বেশিরভাগ ওই রকম সাদা কুর্তা পাজামা এইসবগুলো পরতেন। তো তারা ওখানে ওই সিসিটিভি ফুটেজটা পায় যে সেখানে দেখা যায় যে একজন আসছেন আর কি, রাত্রেবেলার দিকে দেখা যেত যে একজন ওখানে পাইচারি করছেন, যেটা সাধারণত ওমপুরী ওটা করতেন। সেটা হচ্ছে যে আমি না তোমাদের ইয়েটা একটু সরিয়ে দিলাম কারণ আমি খুব হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখাচ্ছে যে মানে ওখানে আর কি তারা ওটা কভার করেছে যে ওখানে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওরকম একজন সাদা ওরকম পাজামা কুর্তা পরা আর কি একজন এসে হাঁটছেন। উনি হাঁটছেন আর হেঁটে কিন্তু এমন ডিস্টেন্সে আসছেন যেখানে এমন ডিস্টেন্সে উনি থাকছেন যেখানে ওনার মুখটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো সেখানে ওখানকার যারা ওই বিল্ডিংয়ে যারা আর কি সিকিউরিটি গার্ড বা কিছু, তারা রাত্রেবেলা বলতো আমরা থাকতে পারবো না, অসম্ভব, এখনও ওমপুরী এসে ওখানে হাঁটাচলা করেন, আমরা পারবো না। এটা কিন্তু
আমাদের দেশে কিন্তু সেরকমভাবে খুব একটা কিছু ইয়ে হয়নি, কিন্তু পাকিস্তানে এটা হয়েছে। আচ্ছা, এরপর যেটা বলবো সেটা হচ্ছে দিব্যা ভারতীর মৃত্যু। এটা তো মানে আমাদের তখন আমরা রীতিমতো দিব্যা ভারতীর মানে ভীষণ ভালো লাগতো, কি মিষ্টি দেখতে মেয়েটা ইত্যাদি ইত্যাদি। তো সেই মেয়েটির তো বোঝাই যাচ্ছে যে কিভাবে তার শেষ হয়ে গেছে বা শেষ করে দেওয়া হয়েছে, সবাই জানে সেটা। তো তারপর সেটা উনি যখন ওনার সাথে এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটে, অকাল মৃত্যু, সেটা তখন উনি লাডলা বলে একটা শুটিং চলছিল, লাডলা বলে একটি সিনেমার শুটিং চলছিল। প্রথমেই যেটা ওরা ঠিক করে যে ওটা বন্ধ করে দাও, কিন্তু অনেক টাকার ব্যাপার, প্রচুর টাকা ইনভেস্টেড, এবার কী করা যায়, তখন শ্রীদেবীকে ডাকা হয়। তখন শ্রীদেবী সেই ইয়েটা করবেন এবং বেশ কিছু ডায়লগ হয় যেটা নতুন করে লেখা হয়, যেটা হয়তো ওনার সঙ্গে যাচ্ছিল কিন্তু শ্রীদেবীর সঙ্গে যায় না, এরকম কিছু তো থাকে। আবার নতুন করে লিখে টিকে আবার নতুন করে শুরু হয়। একটা সিন হয় যে সিনটাতে কিছু ডায়লগ দিব্যা ভারতী বারবার তুতলে ফেলছিলেন, কিছুতেই বলতে পারছিলেন না, হয়তো একটু কঠিন শব্দ ছিল বা কিছু, যে কোনো কারণেই হোক। দিব্যা ভারতী যখন হয়েছে আর কি, সেটা হয়তো 6 থেকে 8 মাস আগের সেই শুটিংটা হয়েছিল। তখন ফ্লোরে সবাই কিন্তু খুব মানে মানে তারা দেখেছেন উনি বারবার ট্রাই করছেন কিন্তু কিছুতেই ওটা হচ্ছে না, বারবার তুলে যাচ্ছেন এবং বারবার টেকের পর টেক হচ্ছিল। যখন শ্রীদেবী কিন্তু অভিনেত্রী হিসাবে অনেক অনেক কনফিডেন্ট ছিলেন এবং উনি বলেছেন হ্যাঁ এটা তো কোনো ব্যাপারই না, বলে দেবো, ঠিক আছে। উনি কিন্তু জানতেনও না যে এখানে শ্রীদেবী সরি কী বলে দিব্যা ভারতী ফাম্বল করেছে বা কিছু এরকম, কিন্তু কিছু ওনার কাছে কোনো খবর ছিল না। উনি যখন ঘটনাটা করতে গেলেন, শুটিংটা যখন শুরু হলো, ঠিক সেম ডায়লগ বলতে পারছেন না। তখন এবার প্রথমে 1 টেক 2 টেক 3 টেক, যেটা যখন 10-12 যখন হতে যাচ্ছে, যেটা শ্রীদেবীর সঙ্গে একদম যায় না, একদমই যায় না, ওনার নেচারের সঙ্গে একদমই যায় না। ওনার অসম্ভব ডেডিকেশন ছিল এবং উনি বলেই ছাড়বেন এবং উনি নিজেও খুব ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছেন যে আমি কেন বলতে পারছি না, এটা একটা খুব সাধারণ অভিনয় আমি কেন পাচ্ছি না, উনি নিজে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন। তখন প্রথমে যখন 10-12 বার যখন ওরকম টেক হয়েছে না, তখন দেখা গেল সমস্ত যারা টেকনিশিয়ান ছিল বা পরিচালক সবার না মুখ শুকিয়ে গেছে। তারা যেন ওখানে আর কারোর প্রেজেন্স উপলব্ধি করতে পারছিলেন। ওনাদের মনে হচ্ছিল যে এই শ্রীদেবীকে ওনারা চেনেন না, এটা অন্য শ্রীদেবী, এটা কে, এরকম লাগছিল আর কি। এবং শ্রীদেবীও ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন যে আমি কেন পারছি না, কি আশ্চর্য ঘটনা, এটা কেন পারছি না। ওনার বেশ বড় একটা ব্রেক নেয়, বেশ কিছুক্ষণের জন্য ব্রেক নিয়ে আবার শুরু করে এক জিনিস, সেম জিনিস। তখন ওখানে উপস্থিত ছিলেন হচ্ছে শক্তি কাপুর। শক্তি কাপুর সবাইকে বলেন যে সবাই হাত জোড় করো, আমরা গায়ত্রী মন্ত্র জপ করি। ওখানে ওনারা গায়ত্রী মন্ত্র জপ করতে থাকেন, কারণ প্রত্যেকে ভয় পেয়ে গেছে, বিভৎসভাবে ভয় পেয়ে গেছে এবং অনেকেই বলছে আজকে প্যাক আপ করে দাও ইয়ে। আর শ্রীদেবীর জেদ চেপে যাচ্ছে না আমি বলবই, আমি ঠিক করে বলবই, তোমরা আমাকে একটু না এরকম করো না। এইটুকুর জন্য এত বড় একটা মানে একটা পুরো দিন আমার নষ্ট হয়ে যাবে, উনিও নিজে নিতে পারছেন না ব্যাপারটা এবং কেউই নিতে পারছে না ব্যাপারটা। তখন সবাই মিলে আর কি ওই গায়ত্রী মন্ত্র জপ করে, ওখানে একটু ধূপ ঠুপ দেখানো হয়, তারপরে নারকেল নিয়ে এসে ওই জায়গাটা ফাটানো হয়, ফাটিয়ে সেই জল চারপাশে দিয়ে ঠিয়ে আলটিমেটলি সেদিনকে ওরা কিছুই করতে পারেনি। পরে হয় ডায়লগ চেঞ্জ হয়েছিল, মানে সেটা কিন্তু আর মানে যেখানে যিনি লিখেছেন তিনি আর কিছু লেখেননি যে ওটা কিভাবে মেকআপ হয়েছিল বা কিছু, বা পরের দিন মানে সেই দিনটা ওরা এইভাবেই কাটিয়েছে, ওরা কিন্তু কিছু করতে পারেনি। ঘটনাটা খুবই অদ্ভুত। এবং পরে যখন শ্রীদেবী শুনেছেন আর কি যে এই ব্যাপার, তখন কিন্তু ওনারও একটু মুখটা শুকিয়ে গেছিল যে এটা আবার কি হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে যে আমি কেন পারছি না। যাই হোক আর কি ব্যাপারটা।
হ্যাঁ, মিল ছিল বলেই কিন্তু ওনাকে নেওয়া হয়েছিল। ওনাদের মধ্যে চেহারা মুখের ওই মানে একটা বেশ দলপুতুল দলপুতুল ব্যাপারটা ছিল, তো সেই জন্যই ওনাকে নেওয়া হয়েছিল যাতে অসুবিধা না হয় আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে যেমন পারভিন বাবি, সবাই জানে তার তার শেষটাও খুব ভয়ঙ্কর। অত যিনি ওই লেভেলের কি বলবো সাফল্য যিনি পেয়েছিলেন, তার কি প্যাথেটিক ব্যাপার। তিনি 3 দিন আগে তিনি মারা গেছেন, কেউ জানেও না। ওই বাড়ির ঘরের সামনে, এটা সবাই জনবহুল প্রচলিত এই ব্যাপারটা, যে বাড়ির সামনে সব দুধ কাগজ টাগজ পড়ে থেকে তারপর সবাই খবর টবর দেয়। সেটা ঘটনা নয়, ঘটনাটা হচ্ছে তারপরেই ওনার মারা যাওয়ার পরে কিছুদিন বাদে ওইখানে একটি ফ্যামিলি আসে থাকার জন্যে। যথারীতি তারা থাকতে পারেনি, কারণ তারা সবসময় ফিল করতো যে এখানে মানে এটা তাদের ইয়ে না, এটা তাদের ফ্ল্যাট আদৌ না। এটা যেই ফ্ল্যাটের যিনি মালকিন তিনি ওখানে বহাল তবিয়তে রয়েছেন এবং তিনিই থাকবেন। তারপর এই এত বছর, এখন বোধহয় 17-18 বছর হয়ে গেছে, তারপর কিন্তু ওই ঘরে কিন্তু আর কেউ ঢোকেনি, মানে কেউ আসেনি। এরপর যেটা বলবো সেটা হচ্ছে 1990-তে লেকিন বলে একটা সিনেমার শুটিং হচ্ছিল জয়পুরের শাহী মহলে, এবং যথারীতি সেখানকার যে তৎকালীন রাজা আর কি, তারা তো রাজা উপাধি নিয়েই থাকে। সেই রাজা বা রাজা বোধহয় ছিলেন না, রানী আর কি, ওটা দিয়েছিলেন ওই শাহী মহলটা ইয়ে করতে, শুটিংয়ের জন্য দিয়েছিলেন। তো একটা ঘরের মধ্যে ডিম্পল কাবাডিয়া রাত্রেবেলা ছিলেন এবং তার সঙ্গে একজন মহিলা দেখা করতে আসে, এবং উনি শুয়েছিলেন এবং সে উল্টো দিকে বসে অনেকক্ষণ তারা গল্প গুজব করে, বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এবং পরদিন যখন ডিম্পল কাবাডিয়ার ঘুম ভাঙে, উনি কি করে এটা বুঝেছিলেন বা কি ব্যাপার, উনি কিন্তু বলেছেন আমি এখন বুঝতে পারছি আমার সঙ্গে যিনি কথা বলেছেন তিনি জীবিত নয়। এখন কেন এই কথাটা বলেছিলেন সেটা জানা যায়নি। হয়তো তাকে তার মতো ছবি উনি ওখানে টানানো দেখেছেন বা কিছু ওনার মনে হয়েছে। যখন কথা বলছিলেন তখন উনি টের পাননি, কিন্তু পরে ওনার মনে হয়েছে যে এটা কখনোই জীবিত মানুষ হতে পারে না। তো সেটা নিয়ে যখন উনি সমস্ত ইউনিটের সবার কাছে উনি বলতে শুরু করেন যে ওরে বাবারে আমি কিন্তু একজন অশরীরীর সঙ্গে কথা বলেছি ইত্যাদি ইত্যাদি, তখন সবাই ইউনিটের কেউ বিশ্বাস করে কেউ অবিশ্বাস করে, কিন্তু ওখানকার যিনি রানী ছিলেন আর কি, তার তখন নাম ওই রকম একটা পদ্মিনী কিছু একটা হবে, তিনি কিন্তু বলেন না অসম্ভব, আমরা তো এত বছর ধরে এখানে বসবাস করছি, উনি যে চেহারার বা যে ধরনের যার কথা বলছেন না এরকম তো আমাদের এখানে কেউ নেই, আমরা কোনো দিন এখানে কাউকে ভূত দেখিনি। তিনি কিন্তু ভীষণভাবে প্রোটেস্ট করেন, এবং সেটা হতেই পারে তিনি হয়তো তারপরে ওই শাহী মহল্লা আবার উনি ইয়েতে দেবেন, ওরকম যদি একটা দুর্নাম রটে যায় যে ওখানে কেউ এসে গল্প করবে, তাহলে তো হয়েছে। তো এরকম আর কি ঘটনাটা, যে যখন কথা বলেছেন তখন কিন্তু উনি ভয় পাননি, কিন্তু তারপরে ভয় পেয়েছেন তা না, কিন্তু পরে উনি উপলব্ধি করেছেন যে এটা হতে পারে না মানুষ। আচ্ছা আচ্ছা, এটা জানতাম না। আচ্ছা আচ্ছা, সেটা আমি ঠিক জানি না, এগুলো ঠিক জানি না, এগুলো পড়ছিলাম সেদিনকে যে এরকম কিন্তু ঘটনাগুলো আছে। সবার কেমন লাগলো এবার একটু কথা বলি। আচ্ছা, ডিম্পল অ্যান্ড রাজ বাব্বার, আচ্ছা আচ্ছা। ও এটা ক্ষুদিত পাষাণের হিন্দি, ও আচ্ছা আচ্ছা, তাহলে তো উনি নিজেই ভূত আর কি, ওই জন্যই ভূতটা দেখেছিলেন, সেটা হতেই পারে। হ্যাঁ, খুবই অদ্ভুত, কিন্তু খুবই অদ্ভুত। এবং এরকম তো আমি অনেক শুনেছি যে বহু সিনেমা আর্টিস্ট এরকম গেছে, তা বা খেলোয়াড় তারা তো এরকম শুনেছে দেখেছে, এরকম বিভিন্ন এক্সপিরিয়েন্স হয়েছে আর কি।
হ্যাঁ, এটা তো কার কার শুটিংয়ের এক্সপিরিয়েন্স পড়লাম, আহ, কার খুব একজন বিখ্যাত মহিলা, কার রে ভুলে গেলাম, হিন্দি না বাংলা সেটাও ভুলে গেছি, হিন্দিরই হবে, ওয়াহিদা। তিনিও রাজস্থানে কিন্তু ওরকম একটা খুব বড় আর কি রাজমহল আর কি, সেটা সেখানে তাদের শুটিং চলছিল। তো সেখানে উনি, এটা আমি বলেছিলাম বোধহয় 1 বছর আগে, আমি কিন্তু কোন জায়গাটা সেটা একদম ভুলে গেছি, যে সেখানে গিয়ে উনি দেখছেন যে এরকম খুব বিপজ্জনক একটা, কি বলবো, ছাতের একটু এক্সটেন্ডেড পোর্শন আর কি, সেটা সেখান দিয়ে একজন মহিলা মানে দৌড়াদৌড়ি করছে। তা উনি তো দেখে তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে, এবং যখন ওটা দেখতে পেয়েছে, মানে পাশে বোধহয় একজন ছিলেন যিনি ওখানকার লোকাল আর কি, তিনি বলেছেন দেখেছেন, আর কোনো কথা বলবেন না, আর তাকাবেন না, সোজা হেঁটে চলুন, সোজা হেঁটে বেরিয়ে যাবেন, কোনো কথা বলবেন না। সে তখন ওই ও যা বলেছে সেটাই বলছে, ওটা কি দেখলাম, ওটা কি দেখলাম, বলে আপনি যা যা ভাবছেন ঠিক সেটাই দেখেছেন, ওটা এরকম মাঝে মাঝে এখানে দেখা যায়, আর ওটা নিয়ে ওটা যদি আপনি দাঁড়াতেন তাহলেই বরঞ্চ বিপদ হতো, এরকম যদি এখানে দেখেন তাহলে দাঁড়াবেন না সোজা, মানে ওটা হতেই পারে না, মানে যে জায়গা দিয়ে ওই মেয়েটি দৌড়চ্ছিল বা ওরকম ঘাগড়া পড়ে যেখানে, ওখানে কোনো মানুষের পক্ষে, ওই রকম বিপজ্জনক জায়গা দিয়ে কোনো মানুষের পক্ষে ওখান দিয়ে দৌড়ানো সম্ভব না, এবং উনি দেখেও বুঝেছিলেন যে এটা সঠিক মানুষ না। এটা আমি ভুল বলতে পারি, ওয়াহিদা রহমান না কে আমার কিন্তু সঠিক মনে নেই, মানে নামটা আমার মনে নেই, কিন্তু অভিনেত্রী এটা কিন্তু দেখেছিলেন। মৌসুমী চ্যাটার্জি হতে পারে, আমি না ঠিক ইয়ে করতে পারছি না, মানে নামটা কিছুতেই মনে করতে পারছি না। হ্যাঁ, হতেই পারে মৌসুমী চ্যাটার্জি হয়েছিল, হতেই পারে, আমি এটা ঠিক বলতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটাই, তাহলে মৌসুমী চ্যাটার্জি হবে। আমি তো বললাম আমি নায়িকার কোন নায়িকা আমি সেটা মনে নেই আমার, এটা আমি বলতে পারবো না। ঠিক আছে, আজকে তাহলে শেষ করি, 1 ঘন্টা প্রায় 10 মিনিট হতে চললো। যদি সবার কাছে গল্প থাকে তো আমাকে একটু পাঠিও, আর খুব ভালো হয় যদি ভয়েস মেসেজ, কারণ তোমরা যখন পাঠাবে আমার না পড়া হয় না, এবং তারপর আর বাবারে মেসেঞ্জারে এত লোক কথা বলে, মানে ভাল লাগে না, আমি ঢুকিও না। কারো যদি গল্প বলার হয় তাহলে আমাকে জানাবেন, আমি বরঞ্চ মেল আইডি দিয়ে দেবো, যারা ইউটিউব থেকে শুনবেন তারা যদি কোনো গল্প পাঠাতে চান অবশ্যই আমাকে বলবেন, আমি আমার মেল আইডি দিয়ে দেবো, আপনারা মেলে পাঠিয়ে দেবেন, ভয়েসেও পাঠাতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকে না আমার কাছে বেশি নেই কিছু, আজকে আমার কাছে খুব একটা বেশি কিছু নেই, আমি বেশি নেই, মানে আমি কিন্তু প্রায় 11টা গল্প বলে ফেলেছি। আচ্ছা, আমি এইটা কি বলেছিলাম যে এটা সম্ভবত আমার বলা হয়নি, এটাও কিন্তু আমাকে সংঘমিত্রাই পাঠিয়েছিল, এটাকে আমি বলেছিলাম, আমি যদি বলে থাকি আমাকে একটু বলে দাও, আমি তাহলে থেমে যাব। আর এখানে যেহেতু ক্রস চিহ্ন রয়েছে আমার মনে হচ্ছে এখানে আমার বলা হয়নি। সেটা হচ্ছে ভুটানের একটা জায়গা, 3টে ফ্যামিলি সেখানে উঠেছে, ঠিক আছে, সেখানে 3টে ফ্যামিলি উঠেছে, কিন্তু পাশাপাশি ওরা কিন্তু ঘর পায়নি, আর একটু গ্যাপে গ্যাপে ঘর পেয়েছে, কিন্তু যেটা ব্যাপার, ওরা যে ফ্লোরটায় পেয়েছে সেখানে ওরা 3জন ছাড়া, ওই 3টে ফ্যামিলি ছাড়া কিন্তু আর কেউ নেই সেখানে, তো পাশাপাশি ঘর দিলেই হতো না, সেটা কিন্তু দেয়নি, একটু গ্যাপে গ্যাপে দিয়েছে। তো ঠিক আছে, একটা জায়গায় গিয়ে লবি গিয়ে দুভাগে ভাগ হয়ে গেছে, এটা তো হয় একদম শেষে গিয়ে, আর ওরা জানতো যে 3তলায় মাত্র 1 ঘর টুরিস্ট আছে, আর ওরা হচ্ছে ওই এটা বোধহয় দোতলায় রয়েছে ওরা, ঠিক আছে। এবার রাত্রেবেলা জ্বর এসছে, বউটির জ্বর এসছে, আমি আর নাম বলছি না কার, তো তার একটু জ্বর লাগছে, ও দেখছে হাজব্যান্ড এবং বাচ্চা স্বাভাবিক ঘুমোচ্ছে, তারা রাত্রেবেলা তো ঘুমোবেই, তো সেখানে আচ্ছা আচ্ছা, তারপরে এবার ও উঠে বসে এই ক্যালপাল টালপাল কিছু খাবে আর কি, সে
ওষুধের ইয়েটা বক্সটা নিয়েছে, সেটা খুলেছে, কাউকে ডাকেনি, নিজে খাচ্ছে। খাওয়ার সময় ওর হঠাৎ করে মনে হচ্ছে যে দোতলার যে ওদের যে লবিটা আর কি, সেখান দিয়ে কেউ হাঁটছে। তা ও ভেবেছে যে আরে আমাদের তো বন্ধুরাই, মানে একটা ঘর এদিকে, একটা কি দুটো ঘর ডান দিকে হয়তো আরেকটা ফ্যামিলি রয়েছে, আবার উল্টো দিকে আরেকটা ফ্যামিলি রয়েছে, তারাই কি রাত্রেবেলা কেউ উঠলো, তাহলে উঠে কি দেখবো। তারপর ভাবছে থাক, কারোর হয়তো ঘুম আসছে না, সে হয়তো ইয়ে করছে, ঠিক আছে থাক। আর ওর শরীরটা ভালো লাগেনি, তো জ্বরের ওষুধ খেয়ে ও আবার চাপা দিয়ে শুয়ে পড়েছে। এবার পরের দিন সকালবেলা ও সেই বাকি যে দুই আর কি ফ্যামিলির যারা মিসেস আর কি, যারা তাদেরকে মহিলাদেরকেই জিজ্ঞেস করছে, এই শোন, তোরা কি রাত্রেবেলা কেউ হাঁটছিলি? বলছে দুজনেই মুখে দিয়ে তাকে, না আমরা তো কেউ বেরোয়নি। তখন আরেকজনও বলছে, না আমরাও কেউ বেরোয়নি। কিন্তু তোরাও কি টের পেয়েছিস? আমরাও দেখলাম যে রাত্রেবেলা কিন্তু কেউ হাঁটছিল, এবং সেই ওই দরজার তলা দিয়ে তো একটুখানি বোঝা যায় কেউ যে হেঁটে গেল। বলে আমরাও কিন্তু এটা পেয়েছি। দাঁড়া তো, কে রে, আমরা এরকম 3টে ফ্যামিলি রয়েছি, কারা এরকমভাবে হাঁটছে? তখন গিয়ে ইয়েকে জিজ্ঞাসা করেছে, ম্যানেজার যে, তাকে বলেছে, আচ্ছা আপনাদের এখানে কে হাঁটছিল? বলছে হাঁটছিল? কে হাঁটছিল? তা বলছে হ্যাঁ কেউ যেন হাঁটছিল। বলছে অসম্ভব, দেখুন রাত্রেবেলা ওই একটা টাইমের পর হয়তো 11টা বা ওর পাহাড়ি জায়গা 10টা ওরকম সময়, তো আমি তো এখানে একা থাকি, আমি তো দরজা টরজা দিয়ে বন্ধ করে শুয়ে পড়েছি, সব তো আপনাদের কাছে দিয়ে আসা হয়েছিল। আর আমার এখানে কোনো স্টাফ থাকে না, তো তারা তো একটু দূরে ওদের থাকার জায়গা আছে, সেখানে গিয়ে ওরা থাকে, ডাকলে তখন ওরা আসবে, আপনাদের উপরে উঠবে কে? তা আপনারা নিজেরাই কেউ হয়তো হেঁটেছেন সেই নিয়ে। ওরা আর কিছু তর্ক করেনি, কিন্তু ওরা একটা জিনিসই দেখলো, যে ওরা যে 2 দিন ছিল ওখানে, 2 দিনই কিন্তু কেউ হেঁটেছিল। কিন্তু এমনই একটা ওদের ভয় লেগেছে, ওদের কীরকম একটা লেগেছে ব্যাপারটা, যে এটা কিন্তু স্বাভাবিক নয়। এটা বেরিয়ে যদি ওরা কিছু ভয়ঙ্কর কিছু দেখে, এইটা ভেবে কিন্তু ওরা আর করেনি। আর যে হাঁটছে সে তো হাঁটছে, সে তো ওদের এসে কাউকে তো ডিস্টার্ব করছে না, বা দরজা নক করছে না, কিছুই করছে না। সেটা হলে তো দরজা খুলে দেখতোই। কিন্তু সবাই ওই চাপা দেওয়া অবস্থাতেই শুনেছে যে কেউ বাইরে হেঁটে বেড়াচ্ছে। যাকে বাবা, হাঁটুক, আর দেখার দরকার নেই, অত কৌতূহল ভালো না, দূর দেশে গিয়ে অত তো দরকার নেই। তা ওরা কিন্তু দেখেনি, একটু মানে খুলে দেখার ওদের ইচ্ছাই হয়নি। তো এই ঘটনাটাও কিন্তু বাবারে, এবং সেটা হচ্ছে রাত্রি 1:30টায়, রাত্রি 1:30টার মধ্যে হোটেলে। হ্যাঁ, অনেক কিছু আছে কিন্তু যেটা বাইরে বের হয় না, আছে আছে আছে, এরকম কিন্তু অনেক ঘটনাই আমি শুনেছি। যে তবে যেটা ওই আগের বারটা বোধহয় বললাম, যে ওই ঘটনাটাতে আমি ভীষণ ঘাবড়ে গেছি, যে ওই যে বাচ্চা মেয়েটি দেখছে যে এরকম দৌড়চ্ছিল, পুরো লবিটা ঘুরে ঘুরে দৌড়চ্ছিল, যে একটা দরজা দেখছে একটুখানি এরকমভাবে ফাঁক হওয়া, তারপরে এবার দেখছি দরজাটা বন্ধ, তখনও ধুম 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 করে দরজায় নক করেছে, একদম ভেতর থেকে ও ঠিক যেরকম ভাবে ওখানে দুম দুম করেছে, ঠিক ওপাশ থেকেও কেউ যেন ধুম 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 করে আওয়াজ করেছে। তখন ও বলেছে যে আমার, চলো আমার ঘরে এসো। এই সর এখান থেকে, ভাল লাগে না। উফ, আরেকজন আসলো রে, সর্বনাশ করেছে। এই সর সর সর, সরো এখান থেকে। দেখো এখন একটা তার ঠারে টান দেবে, আমার পুরোটা যাবে একদম। বাচ্চা, সে একেবারে বাচ্চা, সে খামোকা হেঁটে যাচ্ছিল কেন সেটা তো বলতে পারছি না, সেটা তো আমি জানি না। উফ, ওকে সরা, বাবারে যাবে এক্ষুনি আমার সব পড়ে। যাই হোক, হ্যাঁ সত্যি বিশ্রাম নিলেই তো পারে, পা তো ব্যথা হয় না। ঠিকই তাই, গিয়ে তো বিশ্রামও নিতে পারে, শুধু এত হাঁটাহাঁটি করার কি আছে। ঠিক আছে।
ঠিক আছে, ঠিক আছে, আজকে তাহলে রাখি। ঠিক আছে, আবার পরের মাসে আসছি। সবাই ভালো থেকো। তোমাদের কেমন লাগলো একটু জানিও। ও সে এখন বেশ কিছুটা দূরে গিয়ে আরেকজনের কোলে চেপে বসে আছে। ও আসছে, দাঁড়াও। আয়, আয়, সবাই দেখতে চাইছে, আয়, আয়। আসলে ওকে আনতে গেলে একটাই বিপদ, ও কোন দিকে যে টানটা দেবে আমার সব সেটিংসটা নষ্ট হয়ে যাবে। এসো, 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 এসো। এই যে, ওইদিকে তাকাও, সবাইকে হ্যালো বলো। এই যে, নাও, হয়েছে? ওদিকে তাকাও একটু, তাকাবে না? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, অনেক আদর খাওয়া হয়ে গেছে। গেল রে, ওরে বাপরে, নাও। ঠিক আছে, এবার তাহলে রাখি। ও আর কিছু কথা বলতে দেবে না, প্যাঁ প্যাঁ করে যাচ্ছে। ঠিক আছে, শুভরাত্রি, শুভরাত্রি, সবাই ভালো থেকো। আর পারলে আমাকে গল্প পাঠিও। ঠিক আছে, টাটা, গুড নাইট। সবাই একটু রিয়াকশন দিও। কিন্তু যত রাত্রেই আসি লোকজন কিন্তু যথেষ্ট কম, আমি সেটাই দেখি। গুড নাইট, গুড নাইট। ঠিক আছে, রাখলাম।